ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুব সমাবেশ, খালেদা জিয়াকেও দেয়া হবে সম্মাননা। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে এই ঘোষণাপত্রের, অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি, জানালেন নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিল পলাতক প্রধানমন্ত্রী। তার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না। রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধন, 5 আগস্টের আয়োজন ঘিরে নাশকতার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে যুব সমাবেশ এবং এখানেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্মাননা দেওয়া হবে। আমাদের সহকর্মী আরিফিন শাকিল এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, একটু জানবার চেষ্টা করব তার কাছে কি আপডেট আছে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই শাকিল, আমাদেরকে একটু জানাবেন, যেহেতু খালেদা জিয়াকে সম্মাননা দেওয়া হবে, তিনি কি সশরীরে হাজির হবেন সমাবেশে? আর তারেক রহমান কখন নাগাদ বক্তব্য রাখবেন? ধন্যবাদ। যুক্ত হয়েছে, তবে আপনার আসবেন না, তারপর এই মূলত আজকের এই অনুষ্ঠানে শহীদ পরিবারের পরিবারকে সম্মাননা দেওয়া হবে। তার মধ্যে যুব দলের যারা সেখানে বেশ শব্দ শুনতে পাচ্ছি, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও প্রয়োজনে আপনার কাছে ফিরবো। ধন্যবাদ শাকিল। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে স্বীকৃতি দিবে বিএনপি। যে কোনো সময়ে সনদে স্বাক্ষর করতে প্রস্তুত তারা। জুলাই ঘোষণাপত্রে 26শে মার্চের ইতিহাস অন্তর্ভুক্ত না করায় আপত্তি জানিয়েছে বিএনপি। নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঐকমত্য কমিশনের 2 দফার আলোচনা শেষে একমত হওয়া বিষয়গুলো নিয়ে ঘোষণা হবে জুলাই সনদ। গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিতে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসবের আইনি ভিত্তি ও ভাষাগত দিক নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তর্ক বিতর্ক। সেটা আমাদের মতামত আমরা লিখিত। এমন প্রেক্ষাপটে গুলশানে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কথা বলেন জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন প্রসঙ্গে। 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি। সালাউদ্দিন আহমদ জানান, ঐকমত্যে আলোচিত 19টি বিষয়ের মধ্যে 12টিতে একমত বিএনপি। 7টার বিষয় দিয়েছে নোট অফ ডিসেন্ট বা আপত্তি। সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহ বিষয়ে বলেন, বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। যে কোনো সময় সনদে স্বাক্ষর করতে প্রস্তুত তার দল। সর্বোচ্চ সহযোগিতা যেখানে বিএনপি দিয়ে গেল এবং দিয়ে যাচ্ছে, আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করা, আমরা কালকেই সই করব। যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। এসব নিয়ে কালক্ষেপণ নির্বাচন পিছানোর কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন আছে বিএনপির। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবার প্রতি আহ্বান বিএনপির নীতি নির্ধারকের। অন্য কোনো রাজনৈতিক দল যদি ভিন্ন কোনো বক্তব্য থাকে, তারা সেটা ঐক্য কমিশনের কাছে দিতেই পারে, সেটা তারা আলোচনা করতে পারে। সেই আলোচনায় যদি আমাদেরকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়, আমরা যেতে পারি। কোনো অবাস্তব এবং অলিক প্রক্রিয়ার কথা যদি বলা হয়, তাতে করে আমাদের মনে হবে হতে পারে যে তাহলে কি নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো রকমের উদ্দেশ্য আছে কিনা। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে
সমুন্নত রাখার জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই। জুলাই ঘোষণাপত্রে ২৬ মার্চের ইতিহাস অন্তর্ভুক্ত না করায় আপত্তি জানিয়েছে বিএনপি। সালাউদ্দিন আহমদ জানান, ক্ষমতায় গেলে ঘোষণাপত্রের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে, তবে সংশোধনী না মেনেই ঘোষণাপত্র পাঠ হলে সিদ্ধান্ত জানানো হবে পরবর্তীতে। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে এই ঘোষণাপত্রের, অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে। তারা 1971-এর 26শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি বা দেয়নি, সেটা আমাদের আপত্তি ছিল। বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি, জানান সালাউদ্দিন আহমেদ। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে প্রতিশ্রুত সময় লন্ডন বৈঠকে নির্ধারিত হয়েছে সেটা জাতিকে জানাবেন, নির্বাচন কমিশনকে জানাবেন। সেটা না জানানো পর্যন্ত অপেক্ষা করব। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। আমরা আবারও যাচ্ছি রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে আমাদের সহকর্মী আছেন আরেফিন শাকিল, তিনি একটু আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমি আশা করব এখন আপনার কথা হয়তো শুনতে পাবে দর্শক। জানতে চেয়েছিলাম, খালেদা জিয়াকে যেহেতু সম্মাননা জানানো হবে, তিনি সেখানে সশরীরে যাবেন কিনা? তিনি সরাসরি আসবেন না, তবে তার পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুবদলের যে সম্মাননা সেটি গ্রহণ করবেন। যদি বৃষ্টির ছবিতে দেখাতে চাই, এরই মধ্যে সমাবেশের আনুষ্ঠানিক যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হয়েছে। মূলত ৭১টি শহীদ পরিবারের সদস্যরা আজকের এই সম্মাননা গ্রহণ করবেন এবং আপনি দেখতে পাচ্ছেন চিরাচরিত যেই রাজনৈতিক সংস্কৃতি, মূলত মঞ্চে নেতারা থাকেন, যাদেরকে সম্মাননা দেওয়া হয় তারা মূলত দর্শক সারিতে থাকেন। আজকে কিন্তু একেবারে ব্যতিক্রম। মূলত যারা শহীদ পরিবারের সদস্য তারা মূল মঞ্চে অবস্থান করছেন এবং বিএনপির যা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপি মহাসচিব থেকে শুরু করে দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং যুবদলের নেতৃবৃন্দ, তারা কিন্তু দর্শক সারিতে বসেছেন। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, তিনি বক্তব্য রাখবেন এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ হয়তো বক্তব্য রাখবেন। এখন মূলত শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কথা বলছেন, তাদের পরিবার স্বজনদের উপর কি নির্মম অত্যাচার করা হয়েছে গত 15 বছরে, জুলাই অভ্যুত্থানে তারা কি ধরনের নিপীড়নের শিকার হয়েছেন, সেই বিষয়গুলো মূলত তারা তুলে ধরছেন এবং তারা বলছেন তারা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছেন, গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছেন, যে বাংলাদেশের সবার সমান অধিকার যেমন থাকবে, তেমনি কথা বলার স্বাধীনতা থাকবে, তেমনি ভোটের যে অধিকার, সেই অধিকার তারা ফেরত পাবেন। আর সেই বিষয়গুলো নিয়ে মূলত শহীদ পরিবারের সদস্যরা কথা বলছেন। এখন পর্যন্ত বৃষ্টি বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বা বিএনপির পক্ষ থেকে কেউ কথা বলেননি। এখন পর্যন্ত মূলত যেহেতু সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে, খানিক ঠিক 10 মিনিট আগেই, ফলে শহীদ পরিবারের বক্তব্য পরপরই হয়তো বিএনপি সিনিয়র যে নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে আমরা দেখছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত আছেন। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আরেফিন শাকিল। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বিকেল পর্যন্ত 3 জন সাক্ষ্য দিয়েছেন। এর আগে গতকাল সূচনা বক্তব্যের পর জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট আহত খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আর সেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচারের দাবি করেন, তুলে ধরেন বিভীষিকাময় দিনের কথা। এর আগে সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। দুই দিনে জবানবন্দি নেওয়া হয়েছে। ডিফেন্সের পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে। ভিকটিমরা তাদের কিভাবে আহত হয়েছে, কারা এর জন্য দায়ী, তারা কাদেরকে দায়ী মনে করেন, কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। পরবর্তী ধার্য তারিখ 6 এবং 7 তারিখ আছে। আমরা বাকি ধার্য তারিখে পর্যায়ক্রমে সাক্ষী উপস্থাপন করব। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির শঙ্কা রয়েছে। দলীয়করণের প্রবণতায় বিচার, পুলিশ ও প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি, এমন সব মত উঠে এসেছে টিআইবির এক গবেষণায়। পাশাপাশি ডক্টর ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার না হলে তারা কিভাবে দেশের সংস্কার করবে?
ভিতরে থাকতে চেয়েছে, এর বাইরে অনেক কিছু পর্যালোচনা। জুলাই গণ অভ্যুত্থানের পর এরই মধ্যে অন্তর্বর্তী সরকার পার করেছে প্রায় 1 বছর। ছাত্র জনতার প্রত্যাশা আর প্রাপ্তির খোঁজ করেছে টিআইবি। একই সাথে জুলাই অভ্যুত্থানে নির্বিচারে হত্যার বিচার ও এর প্রক্রিয়ার বিষয়টিও গবেষণায় তুলে ধরেছে সংস্থাটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগকৃত বিচারক ও কৌশলীদের নিয়োগ নিয়ে বিতর্ক বা সমালোচনা রয়েছে। তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে। গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের দায়মুক্তি নিয়ে সমালোচনা হয়েছে। অন্যদিকে ঢালাওভাবে প্রতিশোধপ্রবণ আটক ও জামিন নামঞ্জুর করার ঘটনাও আমরা লক্ষ্য করেছি এবং এই সব কিছুর কারণেই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতে দলীয়করণ অব্যাহত আছে। পুলিশ, প্রশাসন, বিচার বিভাগে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো টানাপোড়েন চলছে। সরকারের পক্ষ থেকে কোনো কোনো ক্ষেত্রে প্রশ্রয় দেওয়ার প্রবণতার কথাও উঠে এসেছে প্রতিবেদনে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, তথ্য ও মানবাধিকার কমিশন 1 বছরেও গঠিত হয়নি। এটি বিরল রেকর্ড। ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে। আমরা আশা করব, ধারণা করব যে সেটাই বজায় থাকবে। পথটা খুব যে সহজ না, এর মধ্যে খুব অস্থিতিশীলতা যে হবে না, রাজনৈতিক বা অন্য ধরনের অস্থিতিশীলতা হবে না, সেটা বলা কঠিন। রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়েও কথা বলেন তিনি। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে। আরও নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে, তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে। যেটা প্রতিষ্ঠিত রোল মডেল, সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে। গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত হয়নি বলে উল্লেখ আছে টিআইবির এই গবেষণায়। তাদের মধ্যে 2 জন বোধহয় সরকারে এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। হারুনুর রশিদ ছিলেন ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন জানান, মামলায় হাজিরা দিতে চট্টগ্রাম এসে রোববার রাতে ক্লাবের গেস্ট হাউসে ওঠেন তিনি। সকালে আদালতে হাজির না হয় ক্লাবের গেস্ট হাউসের দরজা ভেঙে তাকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করে। 77 বছর বয়সী হারুনের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী ধলই ইউনিয়নে। আমরা গেছি কোর্টে, আমরা কোর্টে যে ওনাকে ফোন দিচ্ছি, উনি আসতেছে না। তখন শুনলাম যে এই ঘটনা, কোর্ট থেকে চলে আসছি আমরা, কোর্ট হয়নি আর আজকে। কুমিল্লার মুরাদনগরের 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করার পর পালিয়ে বেড়াতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী রুমা আক্তার। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, গত 3 জুলাই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের মদদে তার মা, ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তাকেও কুপিয়ে জখম করা হয় বলে জানান। অভিযোগ করেন, মামলা করলেও প্রধান আসামি উপদেষ্টার বাবার নাম বাদ দিয়ে পুলিশ ইচ্ছা মতো আসামিদের নাম দেয়। আসামিদের ভয়ে পরিবার নিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। 24-এ যারা যারা আন্দোলন করেছে তারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে। ফ্যাসিবাদের বীজ যেখানেই আছে সেখানেই উপড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় দ্রুত বিচার ও সংস্কারের পাশাপাশি নতুন সংবিধানের দাবি জানান গণ অভ্যুত্থানে নিহত আহত পরিবারের সদস্যরাও। 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার প্রতিরোধে রক্তাক্ত প্রান্তরে পরিণত হয় রাজধানীর উত্তরা। সেই প্রতিরোধের নায়ক হয়ে ওঠাদের একজন মীর মুগ্ধ। মুগ্ধের আত্মত্যাগ স্মরণ ও সম্মানে উত্তরার রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ডিএনসিসি প্রশাসক, রাজনীতিবিদ ও শহীদ পরিবারের সদস্যরা। তুলে ধরেন গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানোর ব্যথা এবং শহীদদের আকাঙ্ক্ষার কথা। জুলাই সনদ
এবং জুলাই ঘোষণাপত্রে আমাদের শহীদ এবং আহতদের কথা না থাকে, তাদের মতামত যদি না হয়, এই জুলাই সনদ কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তারা ৭১-এর চেতনা নিয়ে এতদিন রাজনীতি করেছে, সেই চেতনার ব্যবসা আর চলবে না। ২৪-এর শহীদদের চেতনা নিয়ে আপনাদের ব্যবসা করতে দিব না। বিচার হতেই হবে, রাষ্ট্রের সংস্কার হতেই হবে এবং নতুন সংবিধানও হতেই হবে। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, জনগণের বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয়, সেই সংস্কার করতে হবে নতুন বাংলাদেশে। এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সেই ফ্যাসিবাদ যদি আমরা উপড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা বাড়তে থাকবে, যেটা আমাদের কোনো মতে কাম্য না। পরে গণঅভ্যুত্থানে নিহত রিকশা চালকদের সম্মানে আয়োজিত রিকশা র্যালিতে অংশ নেন অতিথিরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ৫ আগস্ট নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, বরাবরের মতোই সতর্ক আছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন তিনি। ৫ আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। এই ছিল আমার কাছে যমুনা নিউজে।